দাদা দাদা তোরা হাই বল দে না। জমে গেলাম রে দাদা। বহুত ঠান্ডা বহুত ঠান্ডা। গতকাল কাঠমান্ডুতে ব্যাপক আন্দোলন শুরু হওয়ার কারণে আমি রাতারাতি কাঠমান্ডু থেকে এখানে পোখারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমার পৌঁছতে পৌঁছতে ভোরবেলা হয়ে যায়, যেহেতু ফ্লাইট সমস্ত ক্যান্সেল, সো বাস ছিল আমাদের একেবারে লাস্ট ভরসা। পোখারা এসে এখানকার একটা লোকাল হোটেলে উঠি। হোটেলটা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমি নামও বলছি না। পৌঁছানোর পরে 9টা-10টা নাগাদ শুনি যে সরকার পতন হয়ে গেছে এবং সেখানকার স্থানীয় ছেলেপেলেরা সবাই দেখলাম যে আনন্দ উচ্ছ্বাস করছেন। সো আমিও তাদের সাথে জয়েন করার জন্য বেরিয়ে পড়ি। রাস্তায় দেখলাম যে আগুন জ্বলছে, এখানে সেখানে হর্ন চলছে, গাড়ি ঘোড়া চলছে, এরকম একটা অবস্থা। একটু পরে আমি যখন মেইন রোডের কাছাকাছি আসি তখন দেখি যে রাস্তায় আরো বিভীষিকাময় অবস্থা এবং এখানে স্থানীয় ছেলেপেলেরা অর্থাৎ যারা জেনজি আছে তারা এখানে বিজয় উচ্ছ্বাস করছিলেন এবং এক্সাইটেডলি আমিও জয়েন করি তাদের সাথে। ভয়ঙ্কর ব্যাপার ছিল, রাস্তার এখানে সেখানে আগুন জ্বলছিল, যেহেতু ইলেকট্রিক তারগুলো আশেপাশে, সো এটা একটু ভয়ের বিষয় ছিল। বেশিক্ষণ বাইরে না থেকে আমি আমার আবার হোটেলে চলে আসি। হোটেলের ভেতর থেকে দেখছিলাম আমি বাইরের অবস্থা, কোথাও আগুন জ্বলছে, কোথাও ধোঁয়া উঠছে, এরকম একটা সিনারিও আমি হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমার হোটেলের সামনে দেখতে পাচ্ছিলাম জেনজিরা আন্দোলন করতে করতে আশপাশ দিয়ে যাচ্ছিলেন। এমনকি বাংলাদেশের মতো স্থানীয় যে দোকানপাট ছিল বা যারা স্থানীয় প্রভাবশালী লোকজন ছিল তাদের বাড়িঘরে এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে এসব জায়গাগুলোতে যেমন লুটতারাজ হয়েছে এটা বলার বাইরে। এই যে একটা পুলিশ বক্সেরও একেবারে অবস্থা খারাপ। সন্ধ্যা হতেই দেখি যে আশেপাশে বড় বড় আগুনের শিখা, এক একটা বিল্ডিং এ আগুন ঝরে ঝরে পড়ছিল, দেখতে খুবই ভয় লাগছিল। এমন পোখারা শহর হয়তো আগে কেউ দেখেনি। না আছে ইলেকট্রিসিটি, না আছে দোকানপাট, কোনো কিছুই খোলা ছিল না। আর পুরো দমে ইলেকট্রিসিটি তখন কাট করে দেওয়া হয়েছিল। পুরো শহরটা অন্ধকার, আশেপাশে মানুষজন ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। উঁচু উঁচু দালান থেকে আগুন ভেঙে ভেঙে পড়ছিল এবং আশেপাশে যে সকল টুরিস্টরা ছিলেন তাদেরকে দৌড়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এত আগুন, এত ভয়াবহভাবে আগুন জ্বলছিল আর কোনোভাবেই তা বন্ধ হচ্ছিল না। আশেপাশের মানুষেরাও এখানে এসে দূর থেকে দেখছিলেন আগুনের ভয়াবহ অবস্থা। যেহেতু দোকানপাট সমস্ত বন্ধ, আমি খাবারের দোকানপাটও পাচ্ছিলাম না। একা একা রাস্তাঘাটে হাঁটছিলাম আর মানুষের অ্যাক্টিভিটি দেখছিলাম। পেটে তখন ক্ষুধা, মনে তখন ভয়। চারদিকে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না, কেননা ফোনে বিন্দু মাত্র নেটওয়ার্ক নেই আর ওয়াইফাই তো নেই। আমরা সেফ পজিশনে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এমবাসিতে যোগাযোগ করি, আর তাদের এন্ড থেকে বলা হয় এখানে কোনো প্রকারের সহযোগিতা দেওয়া পসিবল হবে না বা সেরকম কোনো গাড়ি বা ট্রান্সপোর্টেশন সাপোর্ট দেওয়া যাবে না। সো আমি খুব ভয়ে ভয়ে রাতটা কাটানোর চেষ্টা করি। আমার রোড থেকে একটু পাশে একটা রোডে গিয়ে দেখি সেখানে অনেক মানুষ একসাথে জড়ো হয়েছে। সবাই মেইনলি আগুন জ্বালাচ্ছিল বা আনন্দ উচ্ছ্বাস করছিল। কিছু কিছু মানুষকে দেখলাম যে সকল শপিং কমপ্লেক্সে আগুন দেওয়া হয়েছে সেখানকার মালামালগুলো তারা ফিরিয়ে দিচ্ছেন বা কেউ কেউ সেগুলো চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এই দোকানটার অবস্থায় দেখেন কি একটা অবস্থা। বাইরের অবস্থা খুব একটা ভালো না দেখে আমি আবার হোটেলের দিকে রওনা দিই। মানুষ যত বাড়ছে অবস্থা তত ভয়াবহ হচ্ছে। প্রতিটা অলিগলিতে তখন আগুন আর কয়লা। ভাঙচুর হয়নি এমন খুব কম দোকানপাটই আছে।
বেশি দেরি না করে আমি আবার হোটেলের দিকে চলে আসি। হোটেলে একেবারে ইলেকট্রিসিটি নেই। আশেপাশে যে হোটেলগুলোতে বা রিসোর্টগুলোতে আগুন জ্বলছিল আমি দূর থেকে সেগুলোকে দেখছিলাম। আগুনের অবস্থা ভয়াবহ, থামার একেবারে নামগন্ধ সেখানে নেই। রাতে সেসব বিভীষিকা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে দেখছিলাম বেশ শান্ত একটা পরিবেশ, খুব একটা আওয়াজ বা আগুনের খুব একটা ধোঁয়া আমি দেখতে পাচ্ছিলাম না। আর হোটেল থেকে বাইরের ভিউটা ছিল অনেকটা এরকম। আমি ওয়েট করছিলাম বাইরে যাওয়ার জন্যে। বাইরে গিয়ে অন্তত যদি একটু খেতে পারি তাহলে অন্তত একটু শান্তি লাগতো। আমার হোটেলের সামনে এই ত্রিপুরা হোটেলের অপোজিটেই রাতে আগুন লেগেছিল। আমি দেখার ট্রাই করছিলাম যে আর কোনো ধোঁয়া উঠছে কিনা, বাট দেখলাম যে না, একেবারে থেমে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড ডিম ছিল। খুব একটা ভালো হেলদি না, তারপরেও যেহেতু রাতে কিছু খেতে পারিনি, সকালবেলা এটাই অনেক কিছু ছিল। আমি কোনো রকম সেই ব্রেকফাস্ট শেষ করে একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গিয়ে একটা চাউমিন অর্ডার করি। চাউমিনটা খুব একটা মজাদার ছিল না, বাট পেটে যেহেতু ক্ষুধা তাই কোনো রকম খেতে হয়েছে। দুপুরের পরে আমি একটু বাইক নিয়ে বের হয়ে যাই সারাংকোটের দিকে। তখন দেখলাম আশেপাশে রাস্তাঘাটের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে এবং আমিও মোটামুটি সাহস পাচ্ছিলাম। পোখারার সুন্দর পরিচ্ছন্ন রাস্তাঘাট, এখানে আন্দোলনে খুব একটা প্রভাব আমি দেখছিলাম না। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলোই মূলত হচ্ছে সারাংকোটের পাহাড়। এখন মেঘের জন্য খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। যতই পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলাম ততই দেখছিলাম যে আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তাগুলো বেশ থ্রিলিং একটা ফিল দিচ্ছিল এবং প্রতিটা রাস্তার আশেপাশেই বাড়িঘর ছিল। আমি যত উপরে উঠছিলাম তত মনে হয় মেঘের মধ্যে ডুবে যাচ্ছিলাম। বাট এত উপরে মানুষজন এত সুন্দর করে বাড়িঘর করে আছেন, এটাই আমার কাছে অনেক চমৎকার লাগছিল। সারাংকোটের একেবারে কাছাকাছি স্টেজে এসে আমরা একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাই। এই রাস্তাটা আমার কাছে খুবই ঠান্ডা আর সুন্দর লাগে। হালকা একটু বৃষ্টি পড়ছিল, যার কারণে রাস্তাটা একটু ভিজা ভিজা ছিল। এবং ফাইনালি প্রায় ঘন্টাখানেক পরে আমরা চলে আসি সারাংকোটের একেবারে মাথায়। এখানে আমরা বাইকটা রেখে একটু উপরের দিকে উঠবো বা ভিউ পয়েন্টের দিকে যাব। এটা হচ্ছে সারাংকোটের মেইন গেট থেকে ঢোকার একটা ভিউ এবং যত ভেতরের দিকে যাবেন ততই মন্দিরের কিছু অংশ আপনি দেখতে পারবেন। হিন্দু ধর্মের বেশ কিছু উপাসনার জায়গা এখানে মূলত আছে আর বেশ কিছু দেখার মতো পয়েন্টও আছে। একেবারে উপর থেকে আমরা পোখারা সিটির বেশ ভালো একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। যদিও হালকা হালকা মেঘ ছিল, বাট তারপরেও এত বাড়িঘর দেখা যাচ্ছিল বলার বাইরে। সামনে একেবারে থাকে হিন্দু ধর্মের লর্ড গণেশের একটা মূর্তি। এই মূর্তিটা অনেক বড় আর যতদূর শুনেছি এখানে নাকি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। পঞ্চমুখী এই গণেশের স্ট্রাকচারের হাইট হয়ে থাকে কোনো জায়গায় 48 ফিট, কোনো জায়গা থেকে 51 ফিট পর্যন্ত। এখানে সারাংকোট থেকে কি কি মাউন্টেন আপনি দেখতে পারবেন তার একটা ম্যাপিংও দিয়ে দেওয়া হয়েছে। এই পাশে আরেকটা মন্দিরের মতো জায়গা, পুরোটা বেশ সুন্দরভাবে তাদের নেপালি মন্দিরগুলোর স্টাইলে ডিজাইন করা। আমরা একেবারে উপর দিকে উঠতে থাকি। উপরে আছে মূলত ভিউ পয়েন্ট। আনফরচুনেটলি আমরা যখন এসেছি তখন প্রচুর ক্লাউড ছিল, যার কারণে দূরের কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাট মেঘের মাঝখান দিয়ে আমরা নদী আর শহরের কিছু ভিউ দেখতে পাচ্ছিলাম। উপর থেকে দেখে মনে হবে যে আপনি পাখির মতো ভেসে আছেন আর ভেসে ভেসে শহরের একটা ভিউ দেখছেন। তবে যাদের হাইট ফোবিয়া আছে তাদের কাছে একটু ভয়ও লাগতে পারে। আমি এমন একটা মাসে এখানে আসছি যে নিচে শহর আছে, শহরটা আমি দেখতে পাচ্ছি না, চারিদিকে খালি ক্লাউড দেখতে পাচ্ছি, মানে মেঘের মধ্যে আছি। বাট ভিউটা যদি ভালো দেখতে চান আমি রেকমেন্ড করবো নভেম্বরের দিকে আসার জন্য বা নভেম্বরের পরে আসার জন্য, তাহলে বেস্ট একটা ভিউ এখান থেকে আপনারা দেখতে পারবেন। মিনিটের মধ্যে প্রচুর মেঘ এসে এখানে ঢেকে ফেলে, যার কারণে আমরা আশেপাশে আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। শেষে আমরা ভিউ পয়েন্ট থেকে নেমে যাই। এই জায়গাটায় সুন্দর ছোট রেস্টুরেন্টের মতো ব্যবস্থাও আছে, বাট যেহেতু তখন আন্দোলনের পরবর্তী অবস্থা তাই তখন রেস্টুরেন্টটা ওপেন ছিল না। আমি নামার পথে এখানে কিছু তাদের ওয়াটারফলস দেখতে পারি, খুবই সুন্দর লাগছিল। সবগুলো টেপ থেকে অনবরত একটানা পানি পড়ছিল।
এই পাশে দেখলাম সারি সারি কিছু শিবলিঙ্গ ছিল হিন্দু ধর্মের, বেশ সুন্দরভাবে গোছানো অনেকগুলো একসাথে। নিচে নামার সময় আমরা একটা বড় প্রাসাদের মতো বাড়ি দেখতে পারি। এটা খুব সম্ভবত নতুন করা, কেননা ইটগুলো বা দালানগুলো বেশ পলিশিং ছিল আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। বেলা বেড়ে যাচ্ছিল, সন্ধ্যা নেমে যাচ্ছিল, তাই আমরা বেশিক্ষণ সেখানে অপেক্ষা না করে চলে যাই আমাদের আবার হোটেলের দিকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম মেঘের আনাগোনা, রাস্তার মধ্যেই যেন মেঘ ভেসে যাচ্ছে। ঠান্ডা রে বাবা ঠান্ডা, জমে গেলাম রে দাদা। বহুত ঠান্ডা। কিন্তু বেশি দূর আমরা যেতে পারিনি, হঠাৎ রাস্তার মধ্যে ঝুম বৃষ্টি নামা শুরু করে এবং আমরা ভিজে যেতে থাকি। সেখানে অবশ্য একটা ফলের দোকান থেকে আমি কিছু আপেল কিনেছিলাম, সেগুলো খেতে খেতেই হোটেলের দিকে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি যাওয়ার পথে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যায়, তাই আমরা কোনো রকম উপায় না দেখে জ্যাকেট পরে আবার রওনা দিয়ে দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। ঝড়ের মধ্যে পড়ে গেছি, এখন একটু ব্রেক নিচ্ছি জাস্ট রেইনকোটটা পরার জন্য। এভাবে আমাদের পোখারা দ্বিতীয় দিনটাও শেষ হয়ে যায়। পরবর্তী দিন অর্থাৎ পোখারা তৃতীয় দিনে আমরা ট্রাই করব এখান থেকে বের হয়ে অর্থাৎ পোখারা থেকে বের হয়ে কাঠমান্ডুর দিকে চলে যাওয়ার জন্য। সেই পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আমাদের সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ। अभी पानी आने के टाइम है। अभी थोड़ा देर में पानी